আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব জনপ্রিয় কথাশিল্পী হুমায়ুন আহমেদ রচিত মিসির আলী সিরিজের গল্প মিসির আলীর অমীমাংসিত রহস্য। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের একটি গল্প মিসির আলীর অমীমাংসিত রহস্য। আজকে শুনবেন গল্পটির প্রথম পর্ব। আপনি কি ভূত দেখেছেন স্যার? ইংরেজিতে যাকে বলে স্পিরিট, ঘোস্ট, অ্যাস্ট্রাল বডি, মানে প্রেতাত্মার কথা বলছি আর কি, অশরীরী। মিসির আলী প্রশ্নটির জবাব দেবেন কি না ভেবে পেলেন না। কিছু মানুষ আছে যারা প্রশ্ন করে কিন্তু জবাব শুনতে চায় না, প্রশ্ন করেই হরবর করে কথা বলতে থাকে, কথার ফাঁকে ফোঁকে আবার প্রশ্ন করে, আবার নিজেই জবাব দেয়। মিসির আলীর কাছে মনে হচ্ছে তার সামনের চেয়ারে বসে থাকা এই মানুষটি সেই প্রকৃতির। ভদ্রলোক মধ্যবয়স্ক, গোলাকার মুখে পুরুষ্ট গোঁফ, কুস্তিগির চেহারা। কথার মাঝখানে হাসার অভ্যাস আছে। হাসার সময় কোনো শব্দ হয় না, কিন্তু সারা শরীর দুলতে থাকে। ওসমান গনি নামের এই মানুষটির প্রধান বৈশিষ্ট্য অবশ্য নিঃশব্দে হাসার ক্ষমতা নয়। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার নিচের পাটির একটি এবং উপরের পাটির দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো। যে যুগে রুট ক্যানেলিংয়ের মতো আধুনিক দন্ত চিকিৎসা শুরু হয়েছে, সে যুগে কেউ সোনা দিয়ে দাঁত বাঁধায় না। এই ভদ্রলোক বাঁধিয়েছেন ধপধপে সাদা দাঁতের মাঝে ঝকঝকে তিনটি সোনালি দাঁত। কথা বলছেন না কেন স্যার? ভূত কি কখনো দেখেছেন? জি না। না দেখাই ভালো। আমি একবার দেখেছিলাম, এতেই অবস্থা কাহিল। ঘাম দিয়ে জ্বর ছেড়ে গিয়েছিল। 1 সপ্তাহের ওপর ছিল জ্বর। পায়ের পাতা চুলকাতো। ডাক্তার পরীক্ষা করে বলল অ্যালার্জি। ডাক্তারদের কারবার দেখুন। আমি বললাম ভূত দেখে জ্বর এসে গেছে, তারপরেও ডাক্তার বলে অ্যালার্জি। হিস্টামিন দিয়েছিল। অ্যান্টি হিস্টামিন কি ভূতের ওষুধ? আপনি বলুন। মিসির আলী বললেন, আজ আমার একটু কাজ ছিল, বাইরে যাব। আপনি বরং অন্য একদিন আসুন, আপনার গল্প শুনব। 10 মিনিট লাগবে স্যার। ভূতের গল্পটা বলেই চলে যাব। আমার সঙ্গে একটি মাইক্রোবাস আছে। আপনি যেখানে যেতে চান আপনাকে নামিয়ে দিয়ে যাব। রিকন্ডিশন মাইক্রোবাস। গত আগস্ট মাসে কিনেছি। 2,25,000 নিয়েছে। মিসির আলী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আপনি কি খুব অল্প কথায় আপনার ভূত দেখার গল্প বলতে পারবেন? যদি পারেন তাহলে বলুন, গল্প শুনব। খুব যে আগ্রহ নিয়ে শুনব তা না। অল্প বয়স্ক ছেলেমেয়েরা ভূতের গল্প খুব আগ্রহ করে শোনে। আমার বয়স 51। তার চেয়েও বড় কথা, ভূত প্রেতের ব্যাপারে আমার উৎসাহ কম। আমারও কম, খুবই কম। গল্পটা বলে চলে যাই স্যার। আচ্ছা বলুন, আপনি কি এই গল্প শোনাতে এসেছেন? দ্যাটস কারেক্ট স্যার। আপনার ঠিকানা পেয়েছি আমার ভাগ্নির কাছ থেকে। সে বইটই পড়ে। বই পড়ে তার ধারণা হয়েছে আপনি দারুণ বুদ্ধিমান। অনেক বড় বড় সমস্যা নাকি সমাধান করেছেন। তখন ভাবলাম যাই ভদ্রলোককে দেখে আসি। বুদ্ধিমান লোকের সঙ্গে কথা বলেও আনন্দ। গাধা টাইপের লোকের সঙ্গে অবশ্যই কথা বলে আনন্দ পাওয়া যায়। যাদের বুদ্ধি মাঝামাঝি, এদের সঙ্গে কথা বলে কোনো আনন্দ নেই। আমি আশায় বিরক্ত হননি তো? না, বিরক্ত হইনি। আপনার কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। প্রথম দিন ভূত দুটাকে দেখে ভয় পেয়ে জ্বর হয়েছিল, এখন আর হয় না। প্রায় দেখেন? জি না, প্রায় দেখি না। ধরেন মাসে 2 মাসে একবার। এরা আপনাকে ভয় দেখায়? না, ভয় দেখায় না। তাহলে গল্পটা বলি। সংক্ষেপ করে বলুন, আমার এক জায়গায় যেতে হবে। আপনি স্যার কোনো চিন্তা করবেন না, আমার মাইক্রোবাস আছে। গত আগস্ট মাসে কিনেছি, 1980 মডেল। মাইক্রোবাসের কথা আগে একবার শুনেছি। ভূতের কথা কি বলতে চাচ্ছিলেন বলুন। ও হ্যাঁ, আমার হচ্ছে স্যার বিরাট ফ্যামিলি। 5 মেয়ে, সব কটার চেহারা খারাপ। মার মতো মোটা কালো দাঁতচু, একটারও বিয়ে হয়নি। এদিকে আবার আমার ছোট বোনটি মারা গেছে। তার 3 মেয়ে, 1 ছেলে উঠে এসেছে আমার বাড়িতে। গোদের ওপর বিস্ফোরা। আমার মা, এক খালাও সঙ্গে থাকেন। বাড়ি ভর্তি মেয়ে।
এক গাদা মেয়ে থাকলে যা হয়, দিনরাত ক্যাচ ক্যাচ প্যাচ প্যাচ। সন্ধ্যার পর থেকে শুরু হয় ভিসিআর। রোজ রাতে এরা 2টা করে ছবি দেখে। আমার মা চোখে কিছুই দেখেন না, তিনিও ভিসিআরের সামনে বসে থাকেন। শব্দ শোনেন, শব্দ শুনেই হাসেন কাঁদেন। গলার আওয়াজ শুনে বলতে পারেন কে শ্রীদেবী কে রেখা। এই হলো স্যার বাড়ির অবস্থা। মিসির আলী হতাশ গলায় বলেন, আপনি মূল গল্পটা বলুন। আপনি অপ্রয়োজনীয় কথা বেশি বলছেন। মূল গল্পটা তাহলে বলি। বাড়ির মেয়েগুলির যন্ত্রণায় আমি রাতে ঘুমাই ছাদের চিলেকোঠায়। ছোট্ট ঘর, খাট আছে, ড্রেসিং টেবিল আছে, শুধু বাথরুম নেই। এই একটা অসুবিধা। আমার আবার ডায়াবেটিস আছে, কয়েকবার প্রস্রাব করতে হয়। ছাদে প্রস্রাব করি। কাজের ছেলেটা সকালে 1 বালতি পানি দিয়ে ধুয়ে দেয়। কাজের ছেলেটার নাম হলো ইয়াসিন। প্লিজ গল্পটা তাড়াতাড়ি শেষ করুন। জি স্যার, শেষ করছি। গত বছর চৈত্র মাসের 6 তারিখের কথা। রাতে ঘুমাচ্ছি, প্রস্রাবের বেগ হওয়ায় ঘুম ভেঙে গেল। মাথার কাছে টেবিল ল্যাম্প ছিল, টেবিল ল্যাম্প জ্বালালাম। তখন দেখি ঘরের কোনায় 2টা ভূত। খুব ছোট সাইজ, লম্বায় এই ধরেন 1 ফুটের মতো হবে। গজ ফিতা দিয়ে মাপিনি, চোখের আন্দাজ 2-1 ইঞ্চি এদিক ওদিক হতে পারে। তারা করছে কি? বই নিয়ে কারাগারি করছে। একজনের হাতে সবুজ মলাটের ময়লা একটা বই, অন্যজন সেই বই কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কিচকিচ কিচকিচ করে কথা বলছে। আমি ওদের দিকে তাকাতেই কথা বন্ধ করে ফেলল। আমি তখনও ভয় পাইনি, কারণ হঠাৎ ঘুম ভেঙেছে তো। এরা যে ভূত এইটাই বুঝিনি। কাজেই ধমকের মতো বললাম, এই এই। তখন কি হলো? ধমক শুনে হাত থেকে বই ফেলে দিল, তারপর মিলিয়ে গেল। তখন বুঝলাম এরা ভূত, ছোট সাইজের ভূত। তখন ভয় লাগলো, জ্বর এসে গেল। এই আপনার গল্প? আচ্ছা ঠিক আছে, চলুন এখন উঠি। ইন্টারেস্টিং লাগছে না স্যার? জি ইন্টারেস্টিং। ভূত এত ছোট সাইজের হয় তাই জানতাম না। একটার আবার থুতনিতে অল্প দাড়ি, ছাগলা দাড়ি। আসুন আমরা উঠি। ওসমান গনি উঠলেন। মনে হলো খুব অনিচ্ছায় উঠলেন। তার আরও কিছুক্ষণ বসার ইচ্ছা ছিল। মিসির আলী ঘরে তালা দিতে দিতে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওসমান গনির কথাবার্তা থেকে পরিষ্কার হয়ে গেছে এই লোক তার ছোট ভূতের গল্প বলার জন্য বারবার আসবে, নানানভাবে তাকে বিরক্ত করবে। একদল মানুষ আছে যারা অন্যদের বিরক্ত করে আনন্দ পায়। ইনিও মনে হচ্ছে সেই দলের। স্যার বলুন। ভূতদের ওই বইটা ড্রয়ারে তালাবন্ধ করে রেখে দিয়েছি। খুব ভালো করেছেন, এই বই তালাবন্ধ থাকাই ভালো। একদিন আপনাকে দেখাতে নিয়ে আসব। কোনো প্রয়োজন নেই। মানুষের বইয়ে আমার আগ্রহ আছে, ভূতের বইয়ের প্রতি আমার কোনো আগ্রহই নেই। আমারও নেই। এই জন্যে ড্রয়ারে তালা বন্ধ করে রেখে দিয়েছি, উল্টেও দেখিনি। তার উপর স্যার বইটা থেকে দুর্গন্ধ আসে, গোমূত্রের গন্ধের মতো গন্ধ। ভদ্রলোক আনন্দিত ভঙ্গিতে হাসলেন। মনে হচ্ছে বইটি থেকে গোমূত্রের গন্ধ আসায় তিনি আনন্দিত। মিসির আলীর মনে বিরক্তি চেপে রাখতে পারলেন না। কঠিন গলায় বললেন, চলুন রওনা হওয়া যাক, আমার জরুরি কাজ আছে। জি আচ্ছা, কাজের সঙ্গে আপোষ নাই, আগে কাজ তারপর অন্য কথা। আমি তাহলে কাল আসি? কাল আসার কি দরকার আছে? দরকার আছে স্যার। ভূতের গল্পটা ভালো মতো বলা হয়নি। ওরা আমার সঙ্গে কী সব কথাবার্তা বলে। একটা আছে ফাজিল ধরনের, আমাকে ডাকে ছোট মামা। ভাই শুনুন, আমার কাছে আসার আর দরকার নেই। আমি নিজে অসুস্থ, বিশ্রাম করছি। আপনি তো স্যার বিশ্রামই করবেন, বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকবেন, আমি পাশে বসে গল্প বলবো। আপনি দয়া করে আর আসবেন না, আমি একা একা বিশ্রাম করতে পছন্দ করি। জি আচ্ছা, আসবো না। শুধু যদি স্যার আমাকে একটা উপদেশ দেন, কাগজে লিখে দেন, তাহলে খুব ভালো। উপদেশটা মানিব্যাগে রেখে দেব। মিসির আলী হতভম্ব গলায় বললেন, কি উপদেশ? লিখবেন, ওসমান গনি, আপনার মৃত্যু হবে পানিতে ডুবে। খুব সাবধান, খুব সাবধান। এই লিখে আপনার নামটা সই করবেন। আমি আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। এইসব কথা আমি কেন লিখব? অকারণে লিখতে বলছি না স্যার, কারণ আছে। যে ভূতটা আমাকে ছোট মামা ডাকে, সে আমাকে বলেছে আমার মৃত্যু হবে পানিতে ডুবে, আমাকে সাবধান করে দিয়েছে। ভূতের কথা কে বিশ্বাস করে বলেন? কেউ বিশ্বাস করে না, আমিও করি না। এখন যদি আপনি দয়া পরবশ হয়ে লিখে দেন। দেখুন ওসমান গনি সাহেব,
এ জাতীয় কথা আমি কখনো লিখব না। চলুন আমরা ঘর থেকে বের হই। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হবে। লেখাটা না দিলে আমি স্যার যাব না। লিখে দিলে আর কোনোদিন এসে বিরক্ত করব না। আমি স্যার এক কথার মানুষ। মানিব্যাগটা খুললেই আপনার লেখাটা চোখে পড়বে, তখন সাবধান হয়ে যাব, পানির ধারে কাছে যাব না। লিখে দিলে আপনি চলে যাবেন? জি। আর কোনোদিন আসবেন না? বললাম তো স্যার, আমি এক কথার মানুষ। বেশ, বসুন, লিখে দিচ্ছি। চা খেতে ইচ্ছে করছে। চিনি ছাড়া এক কাপ চা কি হবে? চা হবে না। আপনার কি প্যাড আছে স্যার? প্যাডে লিখে দিলে ভালো হয়। না, আমার প্যাড নেই। তাহলে নাম সই করে ঠিকানা লিখে দেবেন, আর টেলিফোন নাম্বার, যদি টেলিফোন থাকে। ঠিকানা লিখে দিচ্ছি, টেলিফোন নেই। টেলিফোন না থাকাই ভালো, বড়ই যন্ত্রণা। এমন সব বাজে বাজে টেলিফোন আসে। এই পর্যন্ত আছাড় দিয়ে আমি কটা টেলিফোন ভেঙেছি বলুন তো স্যার? মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এই নিন আপনার কাগজ। এখন চলুন যাওয়া যাক। দয়া করে আবার এসে আমাকে বিরক্ত করবেন না। স্যার থ্যাঙ্কস, খুব উপকার করেছেন। ওসমান গনি রাস্তায় নেমে বিস্মিত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। কোনো মাইক্রোবাস দেখা যাচ্ছে না। মিসির আলি বললেন, আপনার মাইক্রোবাস কোথায়? ওসমান গনি খুব স্বাভাবিক গলায় বললেন, নতুন ড্রাইভার, বাস নিয়ে পালিয়ে গেছে বোধহয়। আপনি কি বলেন স্যার? মিসির আলি কী বলবেন ভেবে পেলেন না। যে চায়ের দোকানের সামনে মাইক্রোবাসটি দাঁড়িয়েছিল, সেই চায়ের দোকানিকে জিজ্ঞেস করা হলো। সে বলল তার দোকানের সামনে কখনোই কোনো মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল না। ওসমান গনি চিন্তিত গলায় বললেন, বিরাট সমস্যা হয়ে গেল। আমি এখন বাসায় যাব কি করে? আমার তো বাসার ঠিকানা মনে নেই। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বাসার ঠিকানা মনে নেই মানে? আমার কিছু মনে থাকে না। ও আচ্ছা আচ্ছা, নোটবুকের ঠিকানা লেখা আছে। স্যার আপনি আমাকে একটা রিক্সা ঠিক করে দিন, আর নোট বই দেখে ঠিকানাটা রিক্সাওয়ালাকে ভালো করে বুঝিয়ে দিন। কি যন্ত্রণার মধ্যে পড়লাম দেখুন তো। মিসির আলি নোট বই খুললেন। সেখানে প্রথমে বাংলা এবং পরে ইংরেজিতে লেখা, ইনি মানসিকভাবে অসুস্থ, দয়া করে তাকে সাহায্য করুন। তার বাসার ঠিকানা। স্যার ঠিকানাটা লেখা আছে না? আছে। পরের পৃষ্ঠায় ডায়াগ্রাম আছে। ডায়াগ্রাম দেখে রিক্সাওয়ালাকে বুঝিয়ে দিন ও নিয়ে যাবে। মিসির আলি নোট বই হাতে দাঁড়িয়ে রইলেন। এ জাতীয় ঝামেলায় তিনি আগে পড়েননি। ওসমান গনি নিজেই রিক্সা ডেকে আনলেন। তাকে বেশ উৎফুল্ল মনে হলো। মিসির আলি রিক্সাওয়ালাকে বুঝিয়ে দিলেন কিভাবে যেতে হবে। ওসমান গনি বললেন, স্যার তাহলে যাই। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। কারোর সঙ্গে কথা বলে আজকাল আরাম পাই না, এই জন্যই ছাদের ঘরে একা একা থাকি। বড় ভালো লাগলো স্যার। তবে সব ভালো দিকের যেমন মন্দ দিক আছে, এটারও আছে। মাইক্রোবাসটা চুরি হয়ে গেল, বাসায় ফিরেও শান্তি নেই, থানা পুলিশ করতে হবে। মিসির আলি বললেন, আমি কি আসবো আপনার সঙ্গে? ওসমান গনি চেঁচিয়ে উঠলেন, না না না, কোনো প্রয়োজন নেই। এরকম আগে হয়েছে, রিক্সা করে চলে গেছি। আচ্ছা স্যার যাই, আপনিও বাসায় চলে যান। রাত অনেক হয়ে গেছে, এত রাতে কোথাও যাওয়া ঠিক হবে না। তাছাড়া আমার মনে হয় আপনার আসলে কোথাও যাবার কথাও না। আমার হাত থেকে বাঁচার জন্য বলেছেন, কাজ আছে। বুদ্ধিমান লোকেরা এরকম করে। আপনি স্যার আসলেই বুদ্ধিমান। ওসমান গনি নিঃশব্দে গা দুলিয়ে হাসতে লাগলেন। মিসির আলি ঘরে ফিরলেন খানিকটা বিভ্রান্ত হয়ে। বিভ্রান্তির অনেকগুলো কারণ। প্রথম কারণ, ওসমান গনিকে মানসিক রোগী বলে মনে হচ্ছে না। যে মানুষ খুঁজে খুঁজে তার ঠিকানা বের করতে পারে, সে নোট বইয়ে লেখা পড়ে বাসায় ফিরে যেতে পারে না, তা হয় না। লোকটি যে পাগল সাজার ভান করছে তাও না। যে ভান করবে সে সারাক্ষণই করবে। আসল পাগলের চেয়ে নকল পাগল অনেক বেশি পাগলামি করে। মিসির আলি যে তাকে বিদেয় করবার জন্য বলছেন, তার কাজ আছে, এই ব্যাপারটি ওসমান গনির কাছে ধরা পড়েছে। নকল পাগল হলে তা সে কখনো স্বীকার করত না, চেপে যেত। তাহলে কি দাঁড়াচ্ছে? রাতে ঘুমোতে যাবার সময় মিসির আলি বালিশের কাছে রাখা খাতায় পেন্সিলে অস্পষ্টভাবে লিখলেন, নাম ওসমান গনি, বয়স 50-এর কাছাকাছি, বিশেষত্ব 3টি সোনা বাঁধানো দাঁত, হাসেন কোনো রকম শব্দ না করে। 1.
কেন এসেছিলেন বুঝতে পারা যাচ্ছে না। 2, অন্যরা দাবি করছে তিনি মানসিকভাবে অসুস্থ, তিনি নিজে দাবি করছেন না। তবে তিনি যে ভৌতিক গল্পের কথা বলেছেন তা মানসিক অসুস্থতার দিকে ইঙ্গিত করে। 4, লোকটি বিত্তবান বলেই মনে হলো, কারণ তিনি যে তেতলা বাড়ির কথা বললেন সেই বাড়িটি তার হওয়ারই সম্ভাবনা। নোটবইয়ের ঠিকানায় গুলশানের কথা লেখা, গুলশান বিত্তবানদের এলাকা। 5, ভদ্রলোকের হাতে পাথর বসানো 3টি আংটি। ব্যবসায়ীরা সাধারণত পাথর টাথরে বিশ্বাসী হয়, তিনি সম্ভবত একজন ব্যবসায়ী। রাত 11:05 মিসির আলি বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন। কঠিন নিয়মে তিনি এখন নিজেকে বাঁধার চেষ্টা করছেন। ঘুম আসুক না আসুক রাত 11টা বাজতেই বাতি নিভিয়ে শুয়ে পড়বেন। ঘুম আনানোর যেসব প্রক্রিয়া আছে সেগুলি প্রয়োগ করবেন। তারপরেও যদি ঘুম না আসে কোনো ক্ষতি নেই, বিছানায় গড়াগড়ি করবেন। উঠবেন ভোর 5টায়। ঘুম পাড়িয়ে দেবার কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি, কিন্তু ঘুম ভাঙানোর যন্ত্র আছে। তিনি 230 টাকা দিয়ে একটি অ্যালার্ম ঘড়ি কিনেছেন। এই ঘড়ি ভোর 5টায় এমন হইচই শুরু করে যে কার সাধ্য বিছানায় থাকে। বিজ্ঞানের এই সাফল্যের দিনে ঘুম আনার যন্ত্র বের হয়ে যাওয়া উচিত ছিল। অ্যালার্ম ঘড়ি যে হারে বিক্রি হয়, ঘুম ঘড়িও সেই হারে বিক্রি হবে। ঘুম আনানোর প্রক্রিয়াগুলি কাজ করছে না। মিসির আলি 700 ভেড়া গুনলেন। এই গুণন প্রক্রিয়ায় মানুষের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যাবার কথা। ক্লান্ত হবার পরিবর্তে মস্তিষ্ক আরও উত্তেজিত হলো। মনে মনে গল্প বললেও নাকি ঘুম আসে। গল্প বলার সময় ভাবতে হয় একদল ঘুম ঘুম চোখের শিশুরা গল্প শুনছে। মিসির আলি গল্প শুরু করলেন। সব গল্প শুরু হয় এইভাবে। এক দেশে ছিল এক রাজা। তার গল্পটা একটু অন্যরকম হলো। এক দেশে ছিল এক রানী, রানীর 2 রাজা, সুয়ো রাজা এবং দুয়ো রাজা। সুয়ো রাজাটা ছিল বড়ই ভালো। কল্পনার শিশুদের একজন প্রশ্ন করল, সুয়ো রাজার নাম কি? সুয়ো রাজার নাম হচ্ছে ওসমান গনি। মোটাসোটা একজন মানুষ, 50-এর মতো বয়স, হাতে 3টা আংটি, এর মধ্যে একটা আংটি হচ্ছে নীলার। সুয়ো রাজার 3টা দাঁত সোনা দিয়ে বাঁধানো। কল্পনার শিশুটি বলল, এ আবার কেমন রাজা? মিসির আলি বিছানা থেকে উঠে পড়লেন। বাতি জ্বালালেন না। অন্ধকারেই বাথরুমে ঢুকে চোখে মুখে পানি ঢাললেন। বারান্দায় ইজি চেয়ারে বসে সিগারেট ধরালেন। যদিও তার বর্তমান নিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতিতে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত কোনো সিগারেট খাবার ব্যবস্থা নেই। তিনি এক ধরনের অস্বস্তি বোধ করছেন, এক ধরনের বিভ্রান্তি যা ওসমান গনি নামের মানুষটি তৈরি করে গেছেন। মাথা থেকে বিভ্রান্তি তাড়াতে পারছেন না। স্নায়ু উত্তেজিত হয়ে আছে। বারান্দায় প্রচুর হাওয়া, আকাশ মেঘলা। শ্রাবণের ধারাবর্ষণ সম্ভবত শুরু হবে। তার শীত শীত লাগছে। জ্বলন্ত সিগারেট হাতে নিয়েই তিনি ঘুমিয়ে পড়লেন। সিগারেট পুড়তে পুড়তে একসময় তার হাতেই নিভে গেল। তার ঘুম ভাঙল ভোর 5টায়। 230 টাকায় কেনা অ্যালার্ম ঘড়ি তাকে যথাসময়ে ডেকে তুলল। তিনি হাত মুখ ধুলেন। কেরোসিন কুকারে চা বানিয়ে খেলেন। অনেকক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন। এও নিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতির অংশ। ডাক্তার বিশেষভাবে বলে দিয়েছেন। পাথরের মতো মুখ করে বলেছেন, মিসির আলি সাহেব, আপনার শরীরের কলকবজা সবই নষ্ট হয়ে গেছে। এটা কি আপনি জানেন? মিসির আলি হাসতে হাসতে বললেন, জানি। আরও কিছুদিন বেঁচে থাকতে চান না এখনই মরে যেতে চান? অল্প কিছুদিন বাঁচতে চাই। কতদিন? এই ধরুন 1 বৎসর। মিসির আলি ভেবেছিলেন ডাক্তার বলবেন, 1 বৎসর কেন? ডাক্তার সে প্রশ্ন করলেন না। খসখস করে প্রেসক্রিপশনে একগাদা কথা লিখতে লাগলেন। ভোরবেলা খোলা জায়গায় দাঁড়িয়ে 15 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে তার একটি অংশ। এক্সারসাইজের পর 1 ঘন্টা প্রাতঃভ্রমণের ব্যাপার আছে। ডাক্তার সাহেব লিখে দিয়েছেন, ঝড় হোক, টাইফুন হোক, ভূমিকম্প হোক, 1 ঘন্টা হাঁটতেই হবে। এখন ঝড়, টাইফুন বা ভূমিকম্প কোনোটাই হচ্ছে না। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টি অগ্রাহ্য করে বের হওয়া যায়। ছাতা মাথায় প্রাতঃভ্রমণ মন্দ নয়। সকালবেলায় বেড়ানোটা তার খারাপ লাগে না। বিচিত্র সব চরিত্র দেখা যায়। একদল মানুষ প্রাতঃভ্রমণকে প্রায় উপাসনার পর্যায়ে নিয়ে এসেছে। উপাসনার যেমন কিছু নিয়ম আছে,
এদেরও আছে। আরেক দল আছে খাদক জাতীয়। ভ্রমণের এক পর্যায়ে বিশাল টিফিন ক্যারিয়ার খুলে হাউ হাউ করে পরোটা গোস্ত যেভাবে গিলতে থাকেন, তাতে মনে হয় তাদের সৃষ্টি করা হয়েছে খোলা মাঠে বসে গোস্ত পরোটা খাওয়ার জন্যে। মিসির আলি বেরুবার মুখে বাধা পেলেন। গেটের কাছে আসতেই ৩০-৩৫ বছর বয়সী এক ভদ্রলোক এসে শীতল গলায় বললেন, আপনি কি বেরুচ্ছেন? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ। কাল রাতে ওসমান গনি নামের কেউ কি আপনার কাছে এসেছিলেন? এসেছিলেন। ওই বিষয়ে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলবো। আমি পুলিশের লোক, ইন্সপেক্টর অব পুলিশ। আমার নাম রকিবউদ্দিন। মিসির আলি সহজ গলায় বললেন, ওসমান গনি কি মারা গেছেন? হ্যাঁ, মারা গেছেন। আপনি কি করে জানলেন? অনুমান করেছি। আমার অনুমান শক্তি ভালো। ভালো থাকাই ভালো। আসুন কথা বলি। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোম মিনিস্টার নিজেই ইন্টারেস্ট দেখিয়েছেন। বেশিক্ষণ আমি আপনাকে বিরক্ত করব না। প্রাথমিকভাবে আধা ঘন্টার মতো কথা বলবো, পরে আবার আসব। রকিবউদ্দিন সাহেব, এখন তো আপনার সঙ্গে কথা বলতে পারবো না। এখন মর্নিং ওয়াকে যাচ্ছি। 1 ঘন্টা মর্নিং ওয়াক করব। আপনাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা অপেক্ষা করা সম্ভব নয়। আপনাকে এখনই কথা বলতে হবে। এমন কোনো আইন কি আপনাদের আছে যে পুলিশ যখন কথা বলতে চাইবে তখনই কথা বলতে হবে? আইনের বিষয় নয়। হোম মিনিস্টার নিজে বলেছেন তিনি বিষয়টায় খুব আগ্রহ দেখাচ্ছেন। আমি এই মুহূর্তে তেমন আগ্রহ দেখাচ্ছি না, কাজেই আপনাকে অপেক্ষা করতে হবে। আমি আমার ঘরের চাবি দিয়ে যাচ্ছি। আপনি আমার ঘরে অপেক্ষা করতে পারেন। তবে আপনার যদি ধারণা হয় আমি পালিয়ে যেতে পারি, তাহলে আপনি আমার সঙ্গেও আসতে পারেন। ঠিক আছে, আমি অপেক্ষা করব। আপনি দেরি করবেন না। দিন, ঘরের চাবি দিন। মিসির আলি চাবি দিয়ে গেট খুলে রওনা হলেন। রাস্তার মোড় পর্যন্ত গিয়ে একবার পিছনে ফিরলেন। ইন্সপেক্টর সাহেব আগের জায়গায় চাবি হাতে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোকের মুখ শ্রাবণ মাসের আকাশের চেয়েও মেঘলা। বৃষ্টি জোরে সোরে পড়া শুরু করেছে। রাস্তায় নোংরা পানি। পায়ের গোড়ালি পর্যন্ত ময়লা পানিতে ডুবিয়ে প্রাতঃভ্রমণে যাবার কোনো মানে হয় না। তবু মিসির আলি যাচ্ছেন। ঝড় হোক, টাইফুন হোক, ভূমিকম্প হোক, তাকে 1 ঘন্টা হাঁটতে হবে। সকালের খোলা হাওয়া গায়ে লাগাতে হবে। 1 বৎসর তাকে বেঁচে থাকতে হবে। দেখা যাক ডাক্তারের উপদেশ মেনে কতদূর কি হয়। আজ শরীর অন্য দিনের চেয়েও বেশি খারাপ লাগছে। চোখ জ্বালা করছে। কোনো কিছুর দিকে বেশি সময় তাকিয়ে থাকা যাচ্ছে না। শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে শুরু করেছে। শুধু শরীর নয়, মনও নষ্ট হতে শুরু করেছে। ওসমান গনির মৃত্যু সংবাদ তাকে বিচলিত করেনি। করা উচিত ছিল। খ্রিস্টানরা মৃত্যু সংবাদে গির্জায় ঢং ঢং করে বাজায়। নিয়মটা সুন্দর। সবাইকে জানিয়ে দেয়া, শোনো, তোমরা শোনো, তোমাদের একজন চলে গিয়েছে। ঢং ঢং ঢং। কেমন আছেন মিসির আলি সাহেব? মিসির আলি তাকালেন। অপরিচিত একজন মানুষ। অপরিচিত মানুষদের প্রশ্নের জবাব খুব অল্প কথায় দিতে হয়, কিন্তু মিসির আলি একটি দীর্ঘ বাক্য বললেন। আমি ভালো না। শরীর নষ্ট হয়ে যাচ্ছে। মনও নষ্ট হচ্ছে। অপেক্ষা করছি ঘন্টার জন্যে। ঢং ঢং ঢং। ভাই, যাই। অপরিচিত ভদ্রলোক অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি এতটা অবাক হচ্ছেন কেন, তাও মিসির আলি ধরতে পারলেন না। পুলিশের লোকদের বিব্রত করে সবাই বোধহয় এক ধরনের আনন্দ পায়। 1 ঘন্টার জায়গায় মিসির আলি 2 ঘন্টা দেরি করে ফেললেন। ভ্রমণ শেষ করে হোটেল রাহমানিয়ায় নাস্তা করলেন। খুঁটিয়ে খুঁটিয়ে সবকটা পত্রিকা পড়লেন। গুরুত্বপূর্ণ মৃত্যুর কথা খবরের কাগজে থাকবেই। ওসমান গনি সম্পর্কিত কোনো খবর কোনো পত্রিকাতেই নেই। হোম মিনিস্টারের কাছে মানুষটি গুরুত্বপূর্ণ হলেও খবরের কাগজের লোকদের কাছে হয়তো নয়। হোটেল রাহমানিয়া থেকে বের হয়ে তিনি নিতান্তই অকারণে নিউ মার্কেট কাঁচা বাজারে গেলেন। ভোরবেলা এখানে মাছের পাইকারি কেনাবেচা হয়। গাদাগাদি করে রাখা মাছের স্তূপ হাকডাক হয়ে বিক্রি হয়। যারা কেনে তারা মুখ কালো করে কেনে। যারা বিক্রি করে তারাও মুখ কালো করে বিক্রি করে। দেখতে মজা লাগে। মিসির আলি ঘরে ঢুকতে ঢুকতে বললেন, 1 ঘন্টার কথা বলেছিলাম, একটু দেরি হলো। ইন্সপেক্টর রকিবউদ্দিন গম্ভীর গলায় বললেন, আপনার 1 ঘন্টা 25 মিনিট দেরি হলো।
বোঝাই যাচ্ছে লোকটি বিরক্ত। পুলিশের লোকদের বিরক্তি প্রকাশের ভঙ্গি অন্যদের মতো নয়। রকিবউদ্দিন তার বিরক্তি প্রকাশ করছেন, ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রকিবউদ্দিনের সঙ্গে আরও একজনকে দেখা যাচ্ছে। সে মনে হচ্ছে পদমর্যাদায় ছোট। ঘরে আরও চেয়ার থাকতেও বসেছে মোড়ায়, তার হাতে কাগজ এবং কলম। মিসির আলি বললেন, আপনারা কি চা খাবেন? চা করি? চা খাবো না, আপনি আমার সামনে বসুন, কথার জবাব দিন। আপনি এমন ভঙ্গিতে কথা বলছেন যেন আমি একজন আসামি। আমি কি আসামি? খুন যখন হয় তখন খুনির পরিচিত সবাইকেই আসামি ভেবে নিয়ে পুলিশ এগোয়। ওসমান গনি খুন হয়েছেন? আপনি প্রশ্ন করবেন না, প্রশ্ন করার কাজটা আমি করব, আপনি উত্তর দেবেন। বেশ, প্রশ্ন করুন। আপনি দাঁড়িয়ে না থেকে আমার সামনের চেয়ারটায় বসুন। চেয়ারে না বসে আমি বরং খাটে বসি, পা তুলে বসা আমার অভ্যাস। আপনারা শোবার ঘরে চলে আসুন, আমি খাটে পা তুলে বসবো, আপনারা চেয়ারে বসবেন। রকিবউদ্দিন কঠিন মুখে বললেন, আমি অন্যের শোবার ঘরে ঢুকি না, কথাবার্তা যা হবার এখানেই হবে। বেশ, প্রশ্ন করুন। রকিবউদ্দিনের সঙ্গের লোকটি খাতা এবং পেন্সিল হাতে তৈরি, মনে হচ্ছে শর্ট হ্যান্ড জানা কেউ। আজকালকার পুলিশদের সঙ্গে শর্ট হ্যান্ড জানা লোকজন হয়তো থাকে, মিসির আলি জানেন না। পুলিশের সঙ্গে তার সেরকম যোগাযোগ কখনো ছিল না। প্রশ্ন উত্তর শুরু হলো। প্রশ্নের ধারা দেখে মনে হচ্ছে রকিবউদ্দিন দীর্ঘ 1.5 ঘন্টা বসে বসে সব প্রশ্ন সাজিয়ে রেখেছেন। কোনটির পর কোনটি করবেন তাও ঠিক করে রাখা, তবে প্রশ্নগুলির মধ্যে প্রাণ নেই। প্রতিটি প্রশ্ন একই ভঙ্গিতে করা হচ্ছে, স্বরের ওঠানামা নেই। রোবট গন্ধি প্রশ্ন। মিসির আলি সাহেব। জি। আপনি কি করেন? একসময় অধ্যাপনা করতাম, এখন কিছু করি না। কিছু না করলে আপনার সংসার চলে কি করে? আমার সংসার নেই, একা মানুষ, কোনো না কোনোভাবে চলে যায়। একা মানুষদেরও বেঁচে থাকার জন্য টাকা লাগে, সেই টাকাটা আসে কোত্থেকে? গনির মৃত্যুর সঙ্গে আপনার এই প্রশ্নের কোনো সম্পর্ক ধরতে পারছি না। আপনি আমার প্রশ্নের জবাব দিন, আপনাকে সম্পর্ক খুঁজতে হবে না। বাজারে আমার কিছু লেখা বই আছে, পাঠ্য বই। বইগুলি থেকে রয়্যালটি পাই। বাড়ি ভাড়া কত দেন? আগে দিতাম 1500 টাকা, ইলেকট্রিসিটি এবং পানি সহ। এখন কিছু দিতে হয় না। দিতে হয় না কেন? বাড়িওয়ালা ভদ্রলোকের একটা সামান্য সমস্যার আমি সমাধান করেছিলাম, তারপর থেকে উনি ভাড়া নেন না। কি সমস্যা? ভৌতিক সমস্যা। ওর বাড়িতে ভূতের উপদ্রব ছিল, সেই উপদ্রব দূর করেছি। আপনি কি ভূতের ওঝা নাকি? আমি ভূতের ওঝা নই, অবশ্যই এক অর্থে ভূতের ওঝা বলতেও পারেন। কিছু মনে করবেন না, আপনার প্রশ্নের ধারা আমি বুঝতে পারছি না। ওসমান গনি সাহেব কি মাঝে মাঝে আপনাকে অর্থ সাহায্য করতেন? না, গতকালই আমি তাকে প্রথম দেখি। আপনি বলতে চাচ্ছেন যে উনি আপনার কাছে এসেছিলেন? জি। উনি কখন এসেছিলেন আপনার কাছে? উনি রাত 8টার সময় এসেছিলেন, 9:30টায় চলে যান। ওর সম্পর্কে আপনি কি জানেন? আমি কিছুই জানি না। আপনি মিথ্যা কথা বললেন, কারণ উনি যে ব্যবসায়ী তা আপনি জানতেন। আপনার শোবার ঘরের বালিশের কাছে রাখা একটি খাতায় আপনি তার সম্পর্কে লিখেছেন। জেনে লিখিনি, অনুমান করে লিখেছি। আরেকটি কথা, খানিকক্ষণ আগে যে বললেন আপনি কারোর শোবার ঘরে ঢোকেন না, তা ঠিক নয়। আপনি আমার অনুপস্থিতিতে আমার শোবার ঘরে ঢুকেছেন। সন্দেহজনক জায়গায় অনুসন্ধান চালানোর অধিকার পুলিশের আছে, তার জন্যে সার্চ ওয়ারেন্ট লাগে। আপনার কি সার্চ ওয়ারেন্ট আছে? মিসির আলি সাহেব, আমার সার্চ ওয়ারেন্ট আছে। আমি কাঁচা কাজ কখনো করি না। দেখতে চান? দেখতে চাই না। বুঝতে পারছি আপনি সত্যি কথা বলছেন। আর কি জানতে চান বলুন। ওসমান গনি সাহেব ঠিক কী কারণে এসেছিলেন? ঠিক কী কারণে এসেছিলেন তা আমার কাছে পরিষ্কার নয়। দুটো ছোট সাইজের ভূতের কথা বললেন, আমার কাছে মনে হলো তিনি মানসিকভাবে অসুস্থ। আপনার ধারণা উনি মানসিক রোগী? আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে সম্ভাবনা অবশ্যই আছে। তার হত্যাকারীর নাম তিনি আপনাকে বলে গেছেন? সেই নাম বলুন। আপনার কথা আমি বিস্মিত বোধ করছি। এ ধরনের কোনো কথাই হয়নি। তাছাড়া শুধু শুধু তিনি আমাকে হত্যাকারীর নাম বলতে যাবেন কেন? এটা আমাদেরও প্রশ্ন। আচ্ছা,
উনি যখন কথা বলছিলেন তখন কোনো বিশেষ কিছু আপনার নজরে পড়েছে? আমি খুব খুঁটিয়ে ওকে লক্ষ্য করিনি। তার সোনা বাঁধানো 3টি দাঁত দেখে বিস্মিত হয়েছি। এই যুগে সোনা দিয়ে কেউ দাঁত বাঁধায় না। উনি কি আপনাকে বললেন যে ওর দাঁত সোনা দিয়ে বাঁধানো, নাকি এও আপনার অনুমান? মিসির আলী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, অনুমান নয়, দেখলাম। ইন্সপেক্টর সাহেব মুখ বিকৃত করলেন। মনে হচ্ছে মিসির আলীর কোনো কথাই তিনি বিশ্বাস করছেন না। মিসির আলীর কাছে মনে হলো পুরো ব্যাপারটা জট পাকিয়ে যাচ্ছে। একবার জট পাকাতে শুরু করলে জট পাকানোর প্রক্রিয়া দ্রুত ঘটতে থাকে। মিসির আলী বললেন, ওসমান গনি যে আমার কাছে এসেছিলেন, এই তথ্য আপনি কোথায় পেলেন? ইন্সপেক্টর রকিবউদ্দিন যন্ত্রের মতো বললেন, ওর লেখার টেবিলে আপনার লেখা একটা চিরকুট ছিল। আপনার ঠিকানাও সেই চিরকুটের লেখা। দেখুন তো, এই হাতের লেখাটি আপনার? জি, আমার। চিরকুটে এই জাতীয় কথা আপনি কেন লিখলেন? উনি লিখতে বললেন বলেই লিখলাম। কেউ কিছু লিখতে বললে আপনি লিখে দেন? না, তা দেই না। তবে মানুষটা যদি উন্মাদ হয় এবং কিছু লিখে না দিলে যদি তার কাছ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় না থাকে, তখন লিখে দেই। আমার পরিস্থিতিতে আপনি যদি পড়তেন তাহলে বুঝতেন। আপনি বলতে চাচ্ছেন ওসমান গনি একজন উন্মাদ? মানসিকভাবে সুস্থ না তো বটেই। ঠিক আছে, আপনি যা বলছেন লিখে নিচ্ছি এবং ধরে নিচ্ছি যা বলছেন সবই সত্য। মিথ্যা বলার আমার কোনো কারণ নেই। দেখুন মিসির আলী সাহেব, আমি 17 বছর ধরে পুলিশে চাকরি করছি। দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছি, কারণে মিথ্যা বলার চেয়ে অকারণে মিথ্যা বলতে মানুষ বেশি পছন্দ করে। আপনার অবজারভেশন ঠিক আছে। রকিবউদ্দিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, এখন আপনি আমার সঙ্গে চলুন। কোথায়? ওসমান গনি সাহেবের ডেড বডি দেখবেন। তার কি প্রয়োজন আছে? মৃত মানুষ দেখতে ভালো লাগে না। মৃত মানুষ দেখতে কারোরই ভালো লাগে না। আপনাকে আমার সঙ্গে আসতে বলছি, আপনি আসুন। চলুন। কিছুই মিলছে না। গুলশানের অভিজাত এলাকায় তেতলা বাড়ি। বাড়ির সামনে বিশাল লন। ফোয়ারা আছে। মার্বেল পাথরের একটি শিশু ফোয়ারার মধ্যমণি। চারদিক থেকে তার গায়ে পানি এসে পড়ছে। বাড়ির সামনে কোনো ফুলের বাগান নেই। ঘাসে ঢাকা লন, ঢেউয়ের মতো উঁচু নিচু করা। মনে হয় বাড়ির সামনে ঢেউ খেলছে। বাড়ির প্যাটার্নও জাহাজের মতো। ফুলের বাগান বাড়ির দুপাশে। দেশি ফুলের প্রচুর গাছ। মিসির আলীকে গেটের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। কড়া পুলিশের পাহারা। কেউ ভেতরে ঢুকতে পারছে না। রকিবউদ্দিন ভেতরে গেলেন। প্রায় 45 মিনিট পর ফিরে এসে মিসির আলীকে নিয়ে গেলেন। দোতলার ঘরের নিচু খাটের ওপর শোয়ানো। সাধারণত মরা বাড়িতে হইচই কান্নাকাটি হতে থাকে। এখানে তার কিছুই নেই। ঘরের এক কোনায় রাখা গদিয়াটা চেয়ারে একটি অল্প বয়সী মেয়ে পাথরের মতো মুখ করে বসে আছে। মেয়েটি এক দৃষ্টিতে মৃতদেহটির দিকে তাকিয়ে আছে। মেয়েটির মাথার চুল খুব লম্বা, গায়ে উজ্জ্বল সবুজ রঙের শাড়ি। খাটের এক কোনায় যিনি বসে আছেন তিনি সম্ভবত ডাক্তার। সাফারি পকেট থেকে স্টেথোস্কোপের মাথা বের হয়ে আছে। মৃত মানুষদের জন্য কোনো ডাক্তার প্রয়োজন হয় না। উনি কেন আছেন কে জানে। ঘরের ভেতর একজন পুলিশ অফিসার আছেন। তাকে একই সঙ্গে নার্ভাস এবং বিরক্ত মনে হচ্ছে। তিনি স্থির হয়ে এক সেকেন্ডও দাঁড়াচ্ছেন না। সাধারণত মৃতদেহ চাদরে ঢাকা থাকে। এক্ষেত্রে তা করা হয়নি। মৃতদেহের মুখের ওপর কোনো চাদর নেই। মিসির আলী বিস্মিত হয়ে তাকিয়ে আছেন। তার বিস্মিত হবার সঙ্গত কারণ ছিল। রকিবউদ্দিন বললেন, মিসির আলী সাহেব, ভালো করে দেখুন, উনি কি আপনার কাছে গিয়েছিলেন? না, উনি যাননি। দাঁত দেখার প্রয়োজন আছে? না, দাঁত দেখার প্রয়োজন নেই। যিনি আমার কাছে গিয়েছিলেন তিনি মোটাসোটা ধরনের খাটো মানুষ, গায়ের রং শ্যামলা। আপনার কাছে যে গিয়েছিল তিনি বলেছেন যে তার নাম ওসমান গনি? জি। গদিতে বসে থাকা মেয়েটি তীক্ষ্ণ গলায় বলল, এখানে এত কথা বলছেন কেন? কথা বলার জায়গার তো অভাব নেই। রকিবউদ্দিন মিসির আলীকে সঙ্গে নিয়ে বের হয়ে এলেন। মিসির আলী বললেন, আমি কি চলে যাব? হ্যাঁ, চলে যাবেন। দরকার হলে আপনার সঙ্গে যোগাযোগ করব। দরকার হবে বলে মনে করছেন? রকিবউদ্দিন ভাবলেশহীন গলায় বললেন, বুঝতে পারছি না।
এটা একটা সিম্পল কেস অফ সুইসাইড। বাথরুমের ভেতর থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ভেতর থেকে দরজা বন্ধ ছিল, পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয়। ও, আত্মহত্যা সম্পর্কে একটা নোট রেখে গেলে আর কোনো সমস্যা ছিল না। নোট টোট নেই, উল্টো আপনার সম্পর্কে আজগুবি কিছু কথা লেখা। আপনার ধারণা হচ্ছে কথাগুলি আজগুবি? হ্যাঁ, তাই ধারণা হচ্ছে। পয়সা বেশি হলে মানুষ কিছু কিছু পাগলামি করে। একজন কাউকে আপনার কাছে পাঠিয়েছেন, সে গিয়ে বলেছে তার নাম ওসমান গনি। হতে পারে না? হ্যাঁ, হতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি চলে যান। প্রয়োজন হলে আবার যোগাযোগ করব, তবে প্রয়োজন হবে বলে মনে হয় না। এটা একটা আত্মহত্যা, এ ব্যাপারে সবাই স্যাটিসফাইড। ফ্যামিলির তরফ থেকে তাই বলা হয়েছে। পোস্টমর্টেম হবে না? ভুয়া আত্মহত্যার সুরতহাল করতে হয়, তবে এরা হচ্ছে সমাজের মাথা, এদের জন্য নিয়মকানুন ভিন্ন। রকিবউদ্দিন গেট পর্যন্ত মিসির আলীকে এগিয়ে দিলেন। মিসির আলী বললেন, এদের আত্মীয় স্বজন কারোর সঙ্গে কি আমি কথা বলতে পারি? যে বাথরুমে উনি মারা গেলেন সেই বাথরুমটা দেখতে পারি? রকিবউদ্দিন বিরক্ত গলায় বললেন, কেন? এমনি, কারণ নেই কোনো। কৌতূহল বলতে পারেন। এইসব বিষয়ে কৌতূহল যত কম দেখাবেন ততই ভালো। বাড়িতে যান, আরাম করে ঘুমান। জি আচ্ছা। সবুজ শাড়ি পরা মেয়েটিকে ওর আত্মীয়? হ্যাঁ, আত্মীয়। নাদিয়া গনি, রবীন্দ্রসঙ্গীত করেন। নাম জানেন না? না, ওর সঙ্গে দুটো কথা বলতে পারলে। বাড়ি যান তো, যন্ত্রণা করবেন না। অসময়ে দীর্ঘ ঘুম। ঘুম ভাঙল দুপুর 2টোর দিকে। খিদেই প্রাণ বের হয়ে যাচ্ছে। খেতে হবে হোটেলে। বাইরে বেরোবার উপায় নেই। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তিনি হাত বাড়িয়ে মাথার কাছে রাখা খাতাটা নিলেন। ওসমান গনির প্রসঙ্গে একটা কথা মনে হয়েছে, কথাটা লিখে রাখা দরকার। পাতা উল্টাতে লাগলেন। ওসমান গনি সম্পর্কে যে পাতায় লিখেছিলেন ওই পাতাটি ছেঁড়া। ইন্সপেক্টর রকিবউদ্দিন পাতাটি ছিঁড়ে নিয়ে গেছেন। সন্ধ্যার মধ্যে মিসির আলী আরও একটি তথ্য আবিষ্কার করলেন। তার বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে একজন কেউ তার উপর লক্ষ্য রাখছে। পুলিশের লোক বলেই মনে হয়। সন্ধ্যার পর ডিউটি বদল হলো, অন্য একজন এলো। বৃষ্টি সমানে পড়ছে। বেচারাকে ছাতা মাথায় হাঁটাহাঁটি করতে হচ্ছে। কে জানে তাকে সারা রাতই এভাবে কাটাতে হবে কিনা। রাত 9টার দিকে বৃষ্টি একটু ধরে এলে মিসির আলীর রাতের খাবার খেতে বের হলেন। ছাতা মাথায় লোকটি নিরীহ ভঙ্গিতে চট করে গলিতে ঢুকে পড়ল। মিসির আলীও সেই গলিতে ঢুকলেন। ভ্যাপা চাকা খাওয়া লোকটির কাছে গিয়ে বললেন, আপনি কি আমার উপর লক্ষ্য রাখছেন? সে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জি না স্যার। আপনি পুলিশের লোক তো? জি স্যার, আমি পুলিশের লোক, তবে আমি আপনার উপর লক্ষ্য রাখছি না। বিশ্বাস করুন স্যার। বিশ্বাস করছি। আমি হোটেল রহমানিয়ায় ভাত খেতে যাচ্ছি, আপনি আমার সঙ্গে আসতে পারেন। আমি স্যার খেয়ে এসেছি। মিসির আলী লম্বা লম্বা পা ফেলে হোটেলের দিকে রওনা হলেন। তাকে তেমন চিন্তিত মনে হলো না, যদিও চিন্তা করার কথা ছিল। পুলিশের একজন লোক সারাক্ষণ তার ঘরের দিকে লক্ষ্য রাখবে, এটা স্বস্তিবোধ করার মতো কোনো ঘটনা নয়। নিতান্ত সম্পর্কহীন একটা লোক তার সম্পর্কে ডায়েরিতে কেন লিখবে? ওসমান গনি সেজে কেনই বা একজন তার সঙ্গে দেখা করতে আসবে? একটা সময় ছিল যখন এ জাতীয় সমস্যা নিয়ে ভাবতে ভালো লাগতো, এখন ভালো লাগে না, ক্লান্তিবোধ হয়। তিনি সারা জীবন বিশ্বাস করে এসেছেন পৃথিবীতে জটিল সমস্যা বলে কিছু নেই। পৃথিবীর নিজস্ব এক ধরনের সারল্য আছে, সে কারণে পৃথিবীর সব সমস্যাই সরল সমস্যা। কিন্তু আসলেই কি তাই? তার ভাবতেও ভালো লাগছে না। ওসমান গনির বিষয়টা নিয়ে তেমন কৌতূহল কেন জানি বোধ করছেন না। ওসমান গনি ধনবান এবং ক্ষমতাবান একজন মানুষ ছিলেন। জীবনে যা পাওয়ার সব পেয়ে যাবার পর আত্মহনন করলেন। ঘটনাটি ঘটাবার আগে ছোট্ট একটা রসিকতা করলেন। এর বেশি কি? মৃত্যু কিভাবে হলো আগামীকালের খবরের কাগজ পড়েই জানা যাবে। কিংবা কে জানে, খবরের কাগজে হয়তো কিছু থাকবে না। ক্ষমতাবান মানুষদের কোন খবরটি পত্রিকায় যাবে, কোনটি যাবে না,
তাও তারা ঠিক করে দেন। মিসির আলী ভাত, ডাল এবং 1 পিস ইলিশ মাছ দিয়ে রাতের খাবার শেষ করলেন। ইলিশ মাছ খাওয়াটা ঠিক হয়নি। গলায় কাঁটা বিঁধে আছে, ঢোক গিললেই কাঁটার অস্তিত্ব টের পাওয়া যায়। এমনিতে কিছু বোঝা যায় না, মুশকিল হচ্ছে গলায় কাঁটা বিঁধলেই অকারণে কিছুক্ষণ পর পর ঢোক গিলতে ইচ্ছা করে। বাসায় ঢোকবার মুখে বাড়িওয়ালার ছেলের বউ দিল্লুবার সঙ্গে দেখা। দিল্লুবা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। মিসির আলী লক্ষ্য করছেন এই মেয়েটি বৃষ্টি দেখতে খুব পছন্দ করে। বৃষ্টি হলেই মেয়েটাকে তিনি বারান্দায় দেখেন। দিল্লুবা খুশি খুশি গলায় ডাকল, মিসির চাচা, আপনার কি হয়েছে বলুন তো? কিছু হয়নি, কি হবে? আজ সকালে বাবার সঙ্গে আপনার দেখা হয়েছিল। আপনি বাবাকে চিনতে পারেননি। হড়বড় করে এক গাদা কথা বলেছেন। ঘণ্টা বাজছে, ঢং ঢং ঢং, খিলখিল করে হাসছে। মেয়েটির হাসি মুখ দেখতে ভালো লাগছে। আপনার শরীর ভালো আছে তো মিসির চাচা? হ্যাঁ মা, শরীর খুব ভালো। তিনি সহজে কোনো মেয়েকে মা ডাকতে পারেন না। এই মেয়েটিকে মা ডেকে ভালো লাগছে। খানিকক্ষণের জন্য হলেও ভুলে গেছেন যে তার গলায় কাঁটা ফুটে আছে। স্টাফ রিপোর্টার। বিশিষ্ট বেহালাবাদক শিল্পপতি জনাব ওসমান গনি গত 12 জুন রাত 3টায় গুলশানস্থ বাসভবনে মর্মান্তিক মৃত্যুবরণ করেন। ঘটনার বিবরণে প্রকাশ, জনাব ওসমান গনি ওই রাতে তার কনিষ্ঠা কন্যা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাদিয়া গিনিকে কিছুক্ষণ বেহালা বাজিয়ে শোনান। অতঃপর তাকে বলেন, বড় ধরনের দুঃসংবাদের জন্য সবাইকে একসময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। কন্যা এই পর্যায়ে জানতে চান তিনি এ জাতীয় কথা কেন বলছেন। ওসমান গনি তার উত্তরে নানান ধরনের রসিকতা করতে থাকেন এবং একসময় তাকে 1 পট গরম কফি এনে দিতে বলেন। নাদিয়া গনি কফির পট নিয়ে বাবার ঘরে ঢুকে বাবাকে দেখতে পান না। বাবা স্নান করছেন। বেরোতে দেরি হবে ভেবে তিনি আবার রান্নাঘরে ফিরে যান। নতুন 1 পট কফি বানিয়ে ফিরে আসেন। এই সময় তিনি বাথরুম থেকে আর্তস্বর শুনে চমকে ওঠেন। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ, সেখান থেকে শব্দ ভেসে আসছে। নাদিয়া গনি বাথরুমের দরজা খুলতে চেষ্টা করে ব্যর্থ হন। তার হইচই শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। বাথরুমের দরজা ভেঙে ফেললে দেখা যায় ওসমান গনির নিষ্প্রাণ দেহ বাথটাবের পানিতে ডুবে আছে। প্রাথমিকভাবে মনে হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। পরবর্তী সময়ে সুরতহাল রিপোর্টে বলা হয়, বাথটাবে স্নানরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য, 10 বছর আগে তার স্ত্রীরও দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি আর দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেননি, নিঃসঙ্গ জীবন কাটিয়ে দেন। প্রচার বিমুখ এই নিবেদিত প্রাণ শিল্পীর মৃত্যুতে নগরীতে শোকের ছায়া নেমে আসে। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ব বিস্তৃত বেহালাবাদক ইহুদি মেনহুইনের সঙ্গে তার 2টি অ্যালবাম আছে, যা প্রকাশ করেছে কলম্বিয়া রেকর্ডস। এই বরেণ্য শিল্পী পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠান করলেও নিজ দেশের বেতার টেলিভিশন বা অনুষ্ঠানে তাকে কখনোই বেহালা বাজাতে দেখা যায়নি। মিসির আলী খবরটি মন দিয়ে পড়লেন। খবরের সঙ্গে ওসমান গনির একটি ছবি ছাপা হয়েছে, যুবক বয়সের ছবি। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ, বড় বড় চোখ, সেই চোখে এক ধরনের বিষণ্ণতা আছে। পরক্ষণেই মনে হলো ভদ্রলোকের চোখ দুটি বিষণ্ণ। এটা তার মন গড়া অনুমান। মিসির আলী খবরটি মন দিয়ে পড়লেন। খবরের সঙ্গে ওসমান গনির একটি ছবি ছাপা হয়েছে, যুবক বয়সের ছবি। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ, বড় বড় চোখ, সেই চোখে এক ধরনের বিষণ্ণতা আছে। পরক্ষণেই মনে হলো ভদ্রলোকের চোখ দুটি বিষণ্ণ। এটা তার মন গড়া অনুমান। মানুষটি একজন বেহালাবাদক এবং মৃত। সেই কারণেই ছবিটি তিনি দেখছেন মমতা এবং বিষাদ নিয়ে। নিজের মমতা এবং বিষাদের কারণে ছবির চোখ দুটি বিষাদ মাখা বলে মনে হচ্ছে। তিনি খবরটা আবার পড়লেন। তার কাছে মনে হলো রিপোর্টার ওসমান গনির চরিত্রে এক ধরনের মহত্ব আরোপের চেষ্টা করেছেন। এই শিল্পী নিজের দেশের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি, এটি তার চরিত্রের কোনো বড় দিক নয়। তিনি যা করেছেন তা হচ্ছে দেশের মানুষের প্রতি অশ্রদ্ধার প্রদর্শন।
বড় মাপের শিল্পীরা এই কাজ কখনো করবেন না। তাছাড়া ভদ্রলোক শুধু শিল্পী নন, শিল্পপতি, অর্থাৎ তিনি শিল্পকে যেমন চিনেছেন, অর্থকেও তেমনি চিনেছেন। স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ করেননি, এই বাক্যটিতেও তার চরিত্রের মহত্ব প্রকাশ পায় না। বরং এটা এভাবে ব্যাখ্যা করা যায়, স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য জীবন অসহনীয় ছিল, যে কারণে স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিবাহের যন্ত্রণায় যেতে চাননি। মিসির আলি তৃতীয়বারের মতো রিপোর্টটি পড়লেন। তার কাছে মনে হলো রিপোর্টটি অসম্পূর্ণ। কত বৎসর বয়সে তার মৃত্যু তা দেওয়া নেই, জন্ম তারিখ নেই, পুত্র কন্যাদের কথা নেই, কার কাছে বেহালা বাজানো শিখেছেন, কতদিন ধরে বাজাচ্ছেন তাও নেই। বরং রিপোর্টটি অপ্রয়োজনীয় খবরে ঠাসা। তিনি কফি খেতে চাইলেন। মেয়ে তার জন্য কফি নিয়ে এলো, পট ভর্তি কফি। এটা না লিখে রিপোর্টার ভদ্রলোক কন্যার কাছ থেকে জেনে নিতে পারতেন তিনি তার কন্যাকে কি বাজিয়ে শুনিয়েছিলেন, মৃত্যুর আগে কোন রাগটি বাজানো হয়েছিল, নিশিরাতের কোনো রাগ নাকি ভোরবেলার রাগ ভৈরবী। রাত 11টা বাজল। মিসির আলি যন্ত্রের মতো ঘুমোতে গেলেন। মন স্থির করলেন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা ভারাক্রান্ত করবেন না। মাথা থেকে ওসমান গনিকে ঝেড়ে ফেলে ঘুমোতে যাবেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একটি মানুষ মারা গেছে, যাক না, কত লোক তো মারা যায়। আচ্ছা, ভালো কথা, আমরা সবসময় বলি হৃদযন্ত্র, ফুসফুসকে ফুসফুস যন্ত্র বলি না, কিডনিকে কিডনি যন্ত্র বলি না। পত্রিকায় কখনো লেখা হয়নি অমুক কিডনি যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আবেগ এবং অনুভূতির সঙ্গে যাকে এক করে দেখা হয় সেই হৃৎপিণ্ডকে আমরা বলছি যন্ত্র, কোনো মানে হয় না। রাত 1টা বেজে গেল। মিসির আলির ঘুম এলো না। মাথা ক্রমেই উত্তপ্ত হতে থাকল। তার ঘুমানো প্রয়োজন। রাত জাগা তার জন্য একেবারেই নিষিদ্ধ। তিনি বিছানা থেকে নামলেন। 10 মিলিগ্রামের 2টি ফ্রিজিয়াম খেলেন। মশারির ভেতর ঢুকতে গিয়ে ঢুকলেন না। ঘরের দরজা খোলা রেখেই বাড়িওয়ালার সদর দরজায় কলিং বেল টিপলেন। বেশিক্ষণ টিপতে হলো না। বাড়িওয়ালা ওয়াদুদ সাহেব নিজেই উঠে এসে দরজা খুললেন। বিস্মিত গলায় বললেন, কি ব্যাপার? একটা টেলিফোন করব। অবশ্যই অবশ্যই করবেন। কি হয়েছে বলুন তো? কারো অসুখ বিসুখ? জি না, অসুখ বিসুখ না, একটা ব্যাপার নিয়ে মস্তিষ্ক উত্তেজিত হয়ে আছে। টেলিফোন না করা পর্যন্ত মনে স্বস্তি পাবো না, রাতে ঘুমোতে পারবো না। আসুন, ভেতরে আসুন। একটা কেন, 100টা টেলিফোন করুন। নাম্বার কি বলুন, আমি ডায়াল করে দিচ্ছি। নাম্বার জানি না, বের করতে হবে। ওসমান গনির কন্যা নাদিয়া গনির সঙ্গে কথা বলতে চাই। কারা এরা? আজকের খবরের কাগজ পড়েছেন? না। তাহলে চিনবেন না। চেনার দরকার নেই। আমি কি আপনাকে ঘুম থেকে তুলেছি? তা তুলেছেন, আমি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এটা কোনো ব্যাপার না। আপনি তো আসেনই না। আপনার সঙ্গে কথা বললে ভালো লাগে। চাটা কিছু খাবেন? খাবো। রাত 2টোর সময় টেলিফোন পেয়ে কোনো তরুণী মধুর গলায় কথা বলবেন এটা আশা করা যায় না। কিন্তু মিসির আলিকে অবাক করে দিয়ে নাদিয়া গনি মিষ্টি গলায় বললেন, আপনি কে? আমার নাম মিসির আলি। কিছু মনে করবেন না। আপনি এমনভাবে নাম বললেন যেন নাম শুনলেই আমি আপনাকে চিনে ফেলব। কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না। পরিচয় দিলেও চিনতে পারবেন না। আমি কি কিছুক্ষণ আপনার সঙ্গে কথা বলতে পারি? অবশ্যই পারেন। রাত 2টোর সময় যখন টেলিফোন করেছেন, নিশ্চয়ই কোনো জরুরি কারণে করেছেন। কি বলতে চান বলুন? মিসির আলি চট করে কোনো কথা খুঁজে পেলেন না। আসলে টেলিফোনটি করা হয়েছে ঝোঁকের মাথায়। কি বলা হবে কিছুই ভাবা হয়নি। নীরবতায় নাদিয়া গনি অধৈর্য হলেন না। শান্ত গলায় বললেন, টেলিফোনে কথা বলতে কি আপনার অস্বস্তি বোধ হচ্ছে? আমি আপনাকে চিনি না, কখনো নাম শুনিনি। আপনার সঙ্গে আমার এমন কোনো কথা থাকতে পারে না যার জন্য আপনি অস্বস্তি বোধ করবেন। অস্বস্তি বোধ করছি না, কি বলবো গুছিয়ে উঠতে পারছি না। তাহলে এক কাজ করুন, ভালো মতো গুছিয়ে একদিন টেলিফোন করুন এবং দয়া করে রাত 2টো 3টায় নয়।
এই সময় টেলিফোনের জন্য প্রশস্ত নয়। আপনি কি টেলিফোন রেখে দিচ্ছেন? হ্যাঁ, এতক্ষণ যে ধরে রেখেছি তাই কি যথেষ্ট নয়? এই ভদ্রতাটুকু কি সবাই দেখায়? মিসির আলি সহজ গলায় বললেন, না, দেখায় না। আর আপনি শুধু যে ভদ্রতার জন্য টেলিফোন রিসিভার হাতে নিয়ে বসে আছেন তাও নয়। আমার ধারণা আপনি যথেষ্ট কৌতূহল নিয়েই অপেক্ষা করছেন। আপনার এরকম মনে করার কারণ কি? মনে করার অনেকগুলি কারণ আছে। আপনি যে বললেন আপনি আমাকে চেনেন না, কখনো আমার নাম শোনেননি, তা ঠিক নয়। আপনার বাবার লেখার টেবিলে আমার একটা নোট পাওয়া গেছে। সেখানে তাকে সাবধান করা হয়েছে যেন পানি থেকে দূরে থাকেন। শুধু এই কারণেই আপনার কাছে আমার নাম মনে থাকার কথা। তার উপর পুলিশের কাছে আপনি অবশ্যই শুনেছেন যে ওসমান গনি নাম নিয়ে একজন আমার কাছে গিয়েছিল। ঘটনাটা অদ্ভুত। গত 4 দিন ধরে দিনরাত পুলিশ আমার বাসার দিকে লক্ষ্য রাখছে। এই তথ্য অবশ্যই আপনার জানা থাকার কথা। তারপরেও আপনি মিথ্যা করে বললেন আপনি কখনো আমার নাম শোনেননি। মিসির আলি দম নেবার জন্য থামলেন। নাদিয়া গনি শীতল গলায় বললেন, আপনি এত দ্রুত কথা বলছেন কেন? আপনার সব কথা বুঝতে পারছি না, স্লোলি বলুন। মিসির আলি বললেন, গভীর রাতে টেলিফোনে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ক্ষমা প্রার্থনা করছি। পরে আপনার সঙ্গে কথা বলবো। নাদিয়া গনি হালকা গলায় বললেন, আমি গাড়ি পাঠাচ্ছি, আপনি আসুন, কথা বলবো। এখনই পাঠাচ্ছেন? হ্যাঁ, এখনই। আপনি তো জেগেই আছেন, আসতে অসুবিধা আছে? না, অসুবিধা নেই। নাদিয়া গনি হাসি মুখে বললেন, আসুন। তার কথা বলার ভঙ্গি সহজ ও স্বাভাবিক। গভীর রাতে বাড়িতে অতিথি আসা যেন নৈমিত্তিক ব্যাপার। প্রায় আসে। মেয়েটির পরনের শাড়ি খুব পরিপাটি। কিছুক্ষণ আগেই মুখ ধুয়ে হালকা ক্রিম গালে লাগানো হয়েছে। এত রাতেও চোখে মুখে স্নিগ্ধ আভা। রাত্রি জাগরণের ক্লান্তি কোথাও নেই। চুল বেনি করা নয়, ছেড়ে দেওয়া। এত চুল মিসির আলি এর আগে কোনো মেয়ের মাথায় দেখেননি। সবুজ রং সম্ভবত মেয়েটির প্রিয় রং। আজও সবুজ শাড়ি পরা। বয়স কত হবে? 25-এর মতো হতে পারে, আবার বেশিও হতে পারে। গান গাওয়া ছাড়া সে আর কি করে? পড়াশোনা কোন পর্যন্ত? মেয়েটি কি বিবাহিতা? অনেক কিছুই জানতে ইচ্ছা করছে। নাদিয়া তাকে দোতলায় নিয়ে গেলেন। দোতলার বারান্দা সুন্দর করে সাজানো। মুখোমুখি গদিয়াটা বেতের চেয়ার বসানো। চেয়ার দুটির মাঝখানে সাদা টেবিল ক্লথে ঢাকা বেতের টেবিল। টেবিলে টি কোজি ঢাকা টিপট। একটা অ্যাশট্রে আছে। অ্যাশট্রের পাশে 1 প্যাকেট সিগারেট, একটা দেশলাই। কাচের ছোট্ট বাটিতে নানান ধরনের বাদামের মিশ্রণ। বারান্দা অন্ধকার। ঘরের ভেতর বাতি জ্বলছে। তার আলো এসে পড়েছে বারান্দায়। মিসির আলি সাহেব? জি। ইচ্ছা করে বারান্দা অন্ধকার করে রেখেছি। অন্ধকারের আড়াল থাকলে কথা বলতে সুবিধা হয়। মিসির আলি বললেন, আপনার কি এমন কথা আছে যা বলার জন্যে অন্ধকারের আড়াল প্রয়োজন হবে? না। মিসির আলি সিগারেট ধরালেন। মেয়েটিও মিসির আলিকে খানিকটা অবাক করে দিয়ে সিগারেট নিল। সিগারেট ধরালো আনাড়ি ভঙ্গিতে নয়, অভ্যস্ত ভঙ্গিতে। আপনি কি আমার সিগারেট খাওয়া দেখে অবাক হচ্ছেন? খানিকটা হয়েছি। জানেন, খুব ভালো চা। কিভাবে বানিয়েছি জানেন? 60% বাংলাদেশি চা, 40% দার্জিলিং টি। খুব সামান্য জাফরানও দেওয়া হয়েছে। মিসির আলি চা নিলেন। তার কাছে আহামরি কিছু মনে হলো না। চিনি কম হয়েছে, আর একটু বেশি হলে ভালো হতো। চিনি চাইতেই ইচ্ছা করছে না। আশেপাশে কোনো কাজের লোক দেখা যাচ্ছে না। চিনি চাইলে হয়তো এ মেয়েটিকেই উঠে যেতে হবে। মিসির আলি সাহেব? জি। প্রথমেই আপনার কিছু ভুল ভাঙিয়ে দেওয়া দরকার। আপনার ধারণা হয়েছে বাবার কাছে লেখা আপনার নোট আমি পড়েছি। এই ধারণা সত্যি নয়। বাবার মৃত্যু আমার জন্যে এত আপসেটিং ছিল যে আমাকে প্যাথ্রিডিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। পুলিশ এসে তার টেবিলের সব কাগজপত্র নিয়ে গেছে। সেখানে কি লেখা বা কি লেখা না আমি কিছুই জানি না। আপনার কাছে এক লোক গিয়ে বলেছে সে ওসমান গনি। এই তথ্য আমাকে বলা হয়নি। আমি পুলিশকে বলে দিয়েছি বাবার মৃত্যু সম্পর্কিত কোনো কিছু নিয়েই যেন আমাকে বিরক্ত না করা হয়।
তারা তা করছে না। বাবার সম্পর্কে আমি কারো সঙ্গেই কথা বলতে চাই না। আপনি কিন্তু কথা বলেছেন, পত্রিকার স্টাফ রিপোর্টারের সঙ্গে কথা বলেছেন। তা বলেছি, এই লোক আপনার মতোই গভীর রাতে আমাকে টেলিফোন করেছিল। গভীর রাতে কেউ টেলিফোন করলে আমি সাধারণত কথা বলি। কেন? আপনি অনুমান করুন। আপনার ধারণা, আপনার অনুমান শক্তি প্রবল। পরীক্ষা হয়ে যাক। মিসির আলি চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন, আপনি কি করে জানলেন যে আমার ধারণা আর অনুমান শক্তি প্রবল? আপনার কাছে এই দাবি আমি করিনি। পুলিশ ইন্সপেক্টর রকিবউদ্দিনের সঙ্গে করেছেন। রাত 2টোয় আপনার টেলিফোন পাওয়ার পর আমি ইন্সপেক্টর রকিবউদ্দিন সাহেবকে টেলিফোন করে আপনার সম্পর্কে সব তথ্য জানতে চাই। তিনি আমাকে বলেছেন। আমার সম্পর্কে কি তথ্য জানেন? অনেক কিছুই জানি। আপনি যে একজন বিখ্যাত ব্যক্তি তাও জানি। অসম্ভব জটিল কিছু সমস্যার আপনি সমাধান দিয়েছেন। আপনার আগ্রহের বিষয় হচ্ছে সাইকোলজি। অনেকের ধারণা আপনি প্যারাসাইকোলজি বিষয়ের একজন বিশেষজ্ঞ। এখন আপনি বলুন দেখি, কেন আমি রাতের টেলিফোন অ্যাটেন্ড করি? কেনই বা গভীর রাতে আপনাকে আসতে বললাম? সত্যি জানতে চান? হ্যাঁ, জানতে চাই। আপনার ভয়াবহ ধরনের ইনসোমেনিয়া আছে। রাতের পর রাত আপনি জেগে থাকেন। এই সময় আপনি নিঃসঙ্গ বোধ করেন এবং আমার ধারণা খানিকটা ভয়ও পান। রাতে টেলিফোন করলে আপনার এই কারণেই ভালো লাগে। কারোর সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগে। আপনার সূচিবাইয়ের মতো আছে। রাতে কয়েকবার আপনি গোসল করেন। কিছুক্ষণ আগে গোসল সেরেছেন, এখনো চুল শুকায়নি। আপনার বাবার মৃত্যুর পর আপনি আরও নিঃসঙ্গ হয়েছেন, কারণ তারও ইনসোমেনিয়া ছিল। তিনিও রাত জাগতেন। দুজন সঙ্গ দিতেন দুজনকে। কি করে বুঝলেন বাবার ইনসোমেনিয়া ছিল? পত্রিকার রিপোর্ট অনুযায়ী বেহেলা বাজানো শোনার পর আপনি বাবার জন্য কফি আনতে গেলেন, অর্থাৎ আপনারা আরও রাত জাগবেন। নয়তো পট ভর্তি করে কফি আনতেন না। আপনার বাবারও গভীর রাতে স্নানের অভ্যাস ছিল, কারণ আপনি কফি নিয়ে এসে দেখেন বাথরুমের দরজা বন্ধ, শাওয়ার দিয়ে পানি পড়ছে। আপনি ধরে নেন আপনার বাবার বেরোতে দেরি হবে, কাজেই কফির পট নিয়ে ফিরে যান এবং আবারও নতুন করে কফি বানান। বাবার গভীর রাতে স্নান আপনার কাছে মোটেই অস্বাভাবিক মনে হয়নি, কারণ আপনার বাবার এই অভ্যাসের সঙ্গে আপনি পরিচিত। নাদিয়া আরেকটি সিগারেট ধরালেন। মিসির আলি বললেন, আপনি কি আমাকে বিশেষ কিছু বলতে চান? বলতে চাইলে বলতে পারেন। কি জানতে চান? আপনি যা বলবেন তাই আমি শুনব। সবার আগে জানতে চাই, আপনার কি ধারণা আপনার বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে? ডাক্তাররা তাই বলছেন। আপনার কি ধারণা? নাদিয়া আধ খাওয়া সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আমার ধারণা বাবা আত্মহত্যা করেছেন। কেন করেছেন তাও আমি জানি। আমার মা আত্মহত্যা করেছিলেন। তার মৃতদেহ বাথরুমের বাথটাবে পাওয়া যায়। মা বিখ্যাত কেউ ছিলেন না। তার মৃত্যু সংবাদ পত্রিকায় আসেনি। তিনি কত বছর আগে মারা যান? জুন মাসের 21 তারিখে, 9 বছর আগে। আপনার বাবার ইনসোমিনিয়া কি আপনার মার মৃত্যুর পর থেকে শুরু হয়েছে? না, আগেও ছিল, তবে মার মৃত্যুর পর বেড়েছে। আপনি কি চান আমি আপনার বাবার মৃত্যু সংক্রান্ত বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করি? আমি চাই না। কি ঘটেছে আমি জানি। আমি খুব ভালো করে জানি। আমার বুদ্ধি অন্যের চেয়ে কম বা আপনার চেয়ে কম তা মনে করার কোনো কারণ নেই। আমি তা মনে করছি না। নাদিয়া হাত ঘড়িতে সময় দেখলেন। হাই তুলতে তুলতে বললেন, 4:20 বাজে। এই সময় আমি ঘুমোতে যাই। গাড়ি তৈরি আছে, আপনাকে পৌঁছে দেবে। আপনার সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে, তবে আর কথা বলতে চাচ্ছি না, কোনো দিনই না। দয়া করে আর কখনো আসবেন না এবং কখনো আমাকে বিরক্ত করবেন না। মিসির আলি উঠতে উঠতে বললেন, আপনার এমন কোনো আত্মীয় স্বজন কি আছে যার 3টা দাঁত সোনা দিয়ে বাঁধানো? নাদিয়া গলার স্বর একটু তীক্ষ্ণ করে বললেন, সোনা দিয়ে দাঁত বাঁধানো কেউ কি এসে আপনাকে বলেছিল আমি ওসমান গনি? জি, সোনা দিয়ে দাঁত বাঁধানো এমন কাউকে আমি চিনি না। আমার ধারণা বাবা কাউকে পাঠিয়েছিলেন।
বাবার মধ্যে এক ধরনের অভিনয় প্রবণতা ছিল। আমি যখন খুব ছোট তখন একবার তিনি রাক্ষস সেজে আমাদের ভয় দেখিয়েছিলেন। এরকম কিছু হবে। সব মানুষের মধ্যেই কিছু পরিমাণ ইনসেনিটি থাকে। আচ্ছা, আমি তাহলে উঠি। পুলিশের লোক কি এখন আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে? থাকে। আর যেন না থাকে আমি সেই ব্যবস্থা করব। আসুন আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তে মিসির আলী বললেন, শেষবার বেহালায় আপনার বাবা কি বাজিয়েছিলেন, অর্থাৎ কোন রাগ? উনি একটা ঘুমপাড়ানি গানের সুর বাজিয়েছিলেন। ওর নিজের খুব প্রিয় সুর, আমারও প্রিয়, একটি চেক লোকগীতির সুরে লালাবাই। লাইনগুলো হচ্ছে, প্রিসিয়াস বেবি সুইটলি স্লিপ, স্লিপ ইন পিস, স্লিপ ইন কমফোর্ট, স্লাম্বার ডিপ, I will rock you, rock you, rock you. I will rock you, rock you, rock you. বলতে বলতে নাদিয়ার চোখ ভিজে উঠল। মিসির আলী বললেন, আপনার সম্পর্কে তেমন কিছু জানি না। আপনি পড়াশোনা কতদূর করেছেন? নাদিয়া বললেন, আমি আপনার আর কোনো প্রশ্নেরই জবাব দেব না। এটা কি অম্বিকা বাবুর বাড়ি? দরজা ধরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে জবাব দিল না, তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। মেয়েটির বয়স 19-20, হালকা পাতলা গড়নের শ্যামলা মেয়ে। চোখ দুটি অপূর্ব, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার চোখ নয়, কিন্তু মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিসির আলী বললেন, অম্বিকা বাবুর সঙ্গে আমার খুব প্রয়োজন। আমার নাম মিসির আলী। আমি আপনাকে চিনি। তাই বুঝি? তাহলে তো ভালোই হলো। লোকজন আমাকে চিনতে শুরু করেছে, এটাই সমস্যা। তোমার নাম কি? অতসী। অতসী, তোমার বাবা কি আছেন? মেয়েটি জবাব দিল না, দরজা ধরে দাঁড়িয়ে রইল। মিসির আলী নিশ্চিত হলেন অম্বিকাবাবু বাড়িতেই আছেন, তবে অতসী হয়তো তা স্বীকার করবে না। মিথ্যা করে বলবে বাবা বাড়ি নেই। তবে মেয়েটিকে দেখে মনে হচ্ছে মিথ্যা বলার অভ্যাস এখনো হয়নি। মিথ্যা বলার আগে তাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। মিসির আলী মেয়েটিকে বিপদ থেকে উদ্ধার করলেন। হাসি মুখে বললেন, উনি বোধহয় বাড়ি নেই। অতসী হাফ ছেড়ে বাঁচল, সঙ্গে সঙ্গে বলল, জি না, নেই। তার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন ছিল। কখন এলে তাকে পাওয়া যাবে বলো তো? মিসির আলী আবার মেয়েটিকে বিপদে ফেললেন। এখন অতসীকে বাধ্য হয়ে সময় দিতে হবে, কিংবা বলতে হবে তার সঙ্গে দেখা করা যাবে না। এই দুটির কোনটি সে বলবে কে জানে। মিসির আলী বললেন, তার সঙ্গে দেখা না করলে অবশ্যই চলে, তোমার সঙ্গে কথা বললেও হয়। আমি বরং তোমার সঙ্গে দু একটা কথা বললে চলে যাই। অতসী চমকে উঠে বলল, আমার সঙ্গে? আমার সঙ্গে কি কথা? তুমি কথা বলতে না চাইলে বলতে হবে না। আসুন, ভেতরে আসুন। ভেতরে আসার প্রয়োজন দেখছি না, এখানে দাঁড়িয়েই কয়েকটা কথা জিজ্ঞেস করে চলে যাই। জিজ্ঞেস করব? করুন। অম্বিকাবাবুর 3টি দাঁত কি সোনা দিয়ে বাঁধানো? অতসী হ্যাঁসূচক মাথা নাড়ল। এবার সে তাকালো ভীত চোখে। তার চোখের পাতা দ্রুত কাঁপছে, নাকের পাটায় ঘাম জমছে। চোখেও তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি এখন আর নেই। অতসী তাকালো, কিছু বলল না। শোনো মেয়ে, তোমার বাবা এক রাতে আমার সঙ্গে গল্প করতে এসেছিলেন। তিনি বললেন তার নাম ওসমান গনি। তিনি অপ্রকৃতস্থ একজন মানুষের অভিনয় করলেন, বেশ ভালো অভিনয়। আমি ধরতে পারলাম না। বাবা কি আপনাকে এবারে ঠিকানা দিয়ে এসেছিলেন? না। তাহলে ওনাকে খুঁজে বের করলেন কিভাবে? মিসির আলী হাসতে হাসতে বললেন, তুমি একটু আগে বলেছ তুমি আমার নাম জানো। নাম যদি জানো তাহলে এটাও জানা উচিত যে মানুষ খুঁজে বের করার মতো বুদ্ধি আমার আছে। কি করে বের করেছি জানতে চাও? অতসী হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে শোনো, তোমার বাবা বলেছিলেন তার ডায়াবেটিস। এই অংশটি অভিনয় নয়, কারণ তিনি চিনি ছাড়া চা খেতে চাইলেন। একজন ডায়াবেটিক পেশেন্ট যে ঢাকায় থাকে
সে চিকিৎসার জন্য ডায়াবেটিক সেন্টারে যাবে, এটাই স্বাভাবিক। কাজেই আমি গেলাম বারডেমে। জিজ্ঞেস করলাম তাদের এমন কোনো রোগী আছে কিনা যার 3টি দাঁত সোনা দিয়ে বাঁধানো। তারা সঙ্গে সঙ্গে বলল, অম্বিকা বাবু। সোনা দিয়ে দাঁত বাঁধানো না থাকলে খুঁজে বের করতে আরেকটু সময় লাগত। অতসী তাকিয়ে আছে, তার চোখ দেখে বোঝা যাচ্ছে না যে সে বিস্মিত হয়েছে কিনা। মিসির আলি চাচ্ছেন মেয়েটি বিস্মিত হোক, কারণ মেয়েটিকে বিস্ময়ে অভিভূত করা তার নিজের স্বার্থেই প্রয়োজন। সে বিস্ময়ে অভিভূত হলেই তার সব প্রশ্নের জবাব দেবে, আগ্রহ করে দেবে। অতসী, জি, তোমার বাবা যে বাড়িতে আছেন তা আমি জানি, যদিও বুঝতে পারছি না কেন তুমি তোমার বাবার সঙ্গে আমাকে দেখা করতে দিচ্ছ না। আমার বাবা অসুস্থ। ও, বিশ্বাস করুন তিনি অসুস্থ। বিশ্বাস করছি। আপনি কি ভিতরে এসে বসবেন? তুমি দরজা থেকে হাত নামালেই ঘরে ঢুকব। আজ সারাদিন খুব ছোটাছুটি করেছি, চা খাওয়া হয়নি। তুমি কি চা খাওয়াবে? আপনি দুধ ছাড়া চা খেতে যদি পারেন তাহলে খাওয়াবো। ঘরে দুধ নেই। চা দুধ ছাড়া খাওয়াই ভালো। অতসী দরজা ছেড়ে সরে দাঁড়ালো। মিসির আলি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তার মন খারাপ হয়ে গেল। হতদরিদ্র অবস্থা। এই ঘরটি নিশ্চয়ই এদের বসার ঘর। 2টা বেতের চেয়ার, অনেক জায়গায় বেত খুলে গেছে, তার দিয়ে মেরামত করা। ঘরের প্রায় পুরোটা জুড়ে বড় একটা চৌকি, চৌকিতে পাটি পাতা। সেই পাটিও দীর্ঘ ব্যবহারে জীর্ণ। পাটির পাশে হাত পাখা, যদিও একটি সিলিং ফ্যান দেখা যাচ্ছে। মাকড়সা জাল বানিয়েছে ফ্যানের পাখায়, অর্থাৎ ফ্যানটি অনেক দিন ধরে ঘুরছে না। মিসির আলি মনস্থির করতে পারলেন না কোথায় বসবেন। পাটিতে বসবেন না বেতের চেয়ারে বসবেন। পাটিতে বসাই ঠিক করলেন। এখান থেকে বাড়ির ভেতরের খানিকটা দেখা যায়। মেয়েটি চা বসিয়েছে বারান্দায়। এদের রান্নাঘর সম্ভবত বারান্দায়। 2 কামরার বাড়ি। ভেতরের ঘরে নিশ্চয়ই মেয়েটি ঘুমায়। বসার ঘরে থাকেন অম্বিকা বাবু। ভদ্রলোকের পেশা কি তা বোঝা যাচ্ছে না। চটপটে ধরনের কথাবার্তা এবং গল্প তৈরি করে বিশ্বাসযোগ্যভাবে বলার ক্ষমতা থেকে 2 ধরনের সম্ভাবনার কথা মনে হয়। 1, ভদ্রলোকের পেশা দালালি করা। 2, ভদ্রলোক একজন জ্যোতিষী। জ্যোতিষী হবার সম্ভাবনাই বেশি, কারণ তার হাতে 3টি পাথরের আংটি। তবে জ্যোতিষীরা ঘরে নানান নিদর্শন ছড়িয়ে রাখবে, রাস্তায় সাইনবোর্ড থাকবে। জ্যোতিষ সম্রাট অম্বিকাচরণ। কর গণনা ও কোষ্ঠী বিচার করা হয়। অতসী চায়ের কাপ হাতে নিয়ে ঢুকল। মৃদু গলায় বলল, চা নিন। মিসির আলি চায়ের কাপ হাতে নিলেন। অতসী ক্ষীণ গলায় বলল, ঘরে চিনিও নেই, চিনি ছাড়া চা। আপনি কিছু মনে করবেন না, বাবা চায়ে চিনি খান না, তাই চিনি কেনা হয় না। অতসী, তুমি বসো। অতসী বেতের চেয়ারে বসল। মিসির আলি বললেন, তোমার মুখ দেখে মনে হচ্ছে চিনি ছাড়া চা দিয়ে তুমি মন খারাপ করেছ। মন খারাপ করার কিছু নেই। আমি চায়ে দুধ খাই, চিনি খাই না। মেয়েটি কিছু বলল না। মিসির আলি বললেন, তুমি আর তোমার বাবা, তোমরা 2 জন এখানে থাকো? হ্যাঁ। তোমরা ক ভাই বোন? আমি একা। তোমার মা জীবিত নেই? না। কতদিন আগে মারা গেছেন? 16-17 বছর আগে। কি করেন তোমার বাবা? তিনি নবীনগর গার্লস স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন, রিটায়ার করেছেন। আগে প্রাইভেট পড়াতেন, এখন আর পড়ান না, অসুস্থ। কতদিন ধরে অসুস্থ? বছর 2। খুব অপ্রিয় একটা প্রশ্ন করছি অতসী, তোমাদের চলে কিভাবে? অতসী জবাব দিল না, স্থির চোখে তাকিয়ে রইল। মিসির আলি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললেন, আমি ভেবেছিলাম তোমার বাবা একজন জ্যোতিষী, তিনি যে স্কুল শিক্ষক বুঝতে পারিনি। অতসী যন্ত্রের মতো গলায় বলল, আপনি ঠিকই অনুমান করেছেন। বাবা মাস্টারির পাশাপাশি জ্যোতিষ চর্চা করতেন। করতেন বলছো কেন?
এখন করেন না? না। শখের চর্চা? শখের চর্চা না, তিনি টাকা নিতেন। ও আচ্ছা, তার রোজগার কেমন ছিল? তার রোজগার ভালোই ছিল। তিনি রোজগার যেমন করতেন, খরচও তেমন করতেন। আপনি নিশ্চয়ই তার হাতের আংটি 3টি লক্ষ্য করেছেন। একটি আংটি হচ্ছে নীলার, বিক্রি করলে অনেক টাকা পাওয়ার কথা। বিক্রি করছো না কেন? আমার মনে হচ্ছে বিক্রি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অতসী জবাব দিল না। মিসির আলি বললেন, কাগজ কলম আনো তো, আমি আমার বাসার ঠিকানা দিচ্ছি। তোমার বাবা সুস্থ হলে আমাকে খবর দিও, আমি তার সঙ্গে দেখা করব। হাতটাও না হয় দেখাবো। আপনি হাত দেখায় বিশ্বাস করেন? না, করি না। অতিপ্রাকৃত কোনো কিছুতেই বিশ্বাস করি না। তাহলে বাবাকে হাত দেখাতে চাচ্ছেন কেন? কৌতূহল, আর কিছুই না। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু কেউ যদি বলে আমার বাসায় একটা পোষা ভূত আছে, দড়ি দিয়ে খাটের পায়ার সঙ্গে বেঁধে রাখি, তাহলে আমি অবশ্যই ওই ভূত দেখতে যাব। মিসির আলি উঠে দাঁড়ালেন। অতসী তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। মিসির আলি বললেন, যাই। মেয়েটি কিছুই বলল না। রাস্তায় নেমে মিসির আলি পিছন ফিরে তাকালেন। অতসী এখনও দরজা ধরে দাঁড়িয়ে। একটা বিশেষ জরুরি কথাই মিসির আলি জিজ্ঞেস করতে ভুলে গেছেন। ওসমান গনিকে মেয়েটি চেনে কিনা। তিনি ফিরে এলেন। মেয়েটি দরজা ধরে দাঁড়িয়ে আছে। সেও যেন জানে মিসির আলি ফিরে আসবেন। অতসী। জি। তুমি কি ওসমান গনি সাহেবকে চেনো? অতসী চুপ করে রইল। মিসির আলি জবাবের জন্যে মিনিট 2 অপেক্ষা করলেন। আর অপেক্ষা করার অর্থ হয় না, মেয়েটি মুখ খুলবে না। অতসী, বলুন। আমার ঠিকানাটা হারাবে না, যত্ন করে রেখো। আমি অপেক্ষা করব তোমাদের জন্যে। আমি তোমাদের সাহায্য করতে চাই। ঠিক তখন বাড়ির ভেতর থেকে পশুর গর্জনের মতো গর্জন শোনা গেল। কেউ মনে হয় ভারী কিছু ছুঁড়ে ফেলল। মিসির আলি বললেন, তোমার বাবাকে কি তালা বন্ধ করে রাখা হয়েছে? অতসী হ্যাঁ না কিছুই বলল না। মেয়েটি স্থির চোখে তাকিয়ে আছে। সে একবারও চোখের পলক ফেলল না। মিসির আলি পথে নামতে নামতে ভাবলেন, মানুষ সেকেন্ডে কবার চোখের পলক ফেলে? চোখের পলক ফেলা দিয়ে কি মানুষের চরিত্র বিচার করা যায়? যেমন সেকেন্ডে 5 বারের বেশি যে চোখের পলক ফেলবে সে হবে রাগী, যে 3 বারের কম ফেলবে সে হবে ঠান্ডা ধরনের মানুষ। কেউ কি চেষ্টা করেছে? 1 সপ্তাহ কেটে গেল। কেউ মিসির আলির সঙ্গে দেখা করতে এলো না। আর বোধহয় আসবে না। আসবার হলে প্রথম 2-3 দিনের ভেতরেই আসত। 8ম দিনে মিসির আলি নিজেই গেলেন। অনেকক্ষণ দরজার কড়া নাড়ার পর বাচ্চা একটা ছেলে দরজা খুলল। মিসির আলি বললেন, অতসী আছে? ছেলেটা হাসি মুখে বলল, আমরা নতুন ভাড়াটে, তারা চলে গেছে। কোথায় গেছে জানো? না। আচ্ছা। আশ্চর্য ব্যাপার হচ্ছে, মিসির আলি কেন জানি নিশ্চিন্ত বোধ করছেন। বড় ধরনের ঝামেলা মাথার ওপর থেকে নেমে গেলে যে ধরনের স্বস্তি বোধ হয়, সে ধরনের স্বস্তি। শরীরটা খারাপ হওয়ার পর থেকে তার ভেতর এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। চাপ সহ্য করতে পারেন না। ওসমান গনি, অম্বিকাচরণ, এই দুজনের ব্যাপারটা তার ওপর চাপ দিচ্ছিল। এখন মনে হচ্ছে চাপ থেকে মুক্তি পেলেন, আর ভাবতে হবে না। 80 লাখ লোকের বাস এই শহরে। 80 লাখ লোকের ভেতর কেউ যদি হারিয়ে যেতে চায়, তাকে খুঁজে বের করা মুশকিল। আর দরকারই বা কি? মিসির আলি রিকশা নিলেন। হালকাভাবে বৃষ্টি পড়ছে, কুয়াশার মতো বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরের দিকে রওনা হয়েছেন। তার ভালো লাগছে। বৃষ্টি বাড়ছে, কিন্তু তার হুড তুলতে কিংবা প্লাস্টিকের পর্দায় শরীর ঢাকতে ভালো লাগছে না। রাস্তায় লোকজন আগ্রহ নিয়ে তাকে দেখছে। একটা মানুষ রিকশায় বসে ভিজতে ভিজতে এগুচ্ছে। রিকশাওয়ালা ধমকের স্বরে বলল, হুড তুলেন, ভিজতেছেন কেন? মিসির আলি জবাব দিলেন না। রিকশাওয়ালা রাস্তার পাশে রিকশা থামিয়ে বিরক্ত মুখে হুড তুলতে লাগল।
হুড থাকা সত্ত্বেও একটা মানুষ তার রিকশায় ভিজতে ভিজতে যাবে, এটা তার সহ্য হচ্ছে না। সে হয়তো সূক্ষ্মভাবে অপমানিত বোধ করছে। রিকশা আবার চলতে শুরু করলো। মিসির আলি ভাবতে শুরু করলেন, কি করে এই অম্বিকাচরণবাবুকে খুঁজে বের করা যায়। কাজটা কি খুব জটিল? তার কাছে মনে হচ্ছে না। ভদ্রলোক যে বাড়িতে ছিলেন সে বাড়ির মালিক জানতে পারে। নতুন বাড়ির ঠিক ঠিকানা না পারলেও কোন এলাকায় গিয়েছেন তা বলতে পারার কথা। আশেপাশের মুদির দোকানগুলি খুঁজতে হবে। নিশ্চয়ই আগে যেখানে ছিলেন তার আশেপাশের মুদির দোকানে তার বাকির খাতা আছে। বাকির সব টাকা দিতে না পারলে দোকানদারকে নতুন বাসার ঠিকানা বলে যাবেন, এটাই সঙ্গত। সবচেয়ে বড় সাহায্য পাওয়া যাবে বিটের পিয়নদের কাছ থেকে। এরা বলতে পারবে, তবে সময় সাপেক্ষ ব্যাপার। রিকশাওয়ালা, যে আপনার নাম কি ভাই? কেরামত। শুনুন ভাই কেরামত, আপনি আমাকে যেখান থেকে এনেছিলেন ঠিক সেইখানে নামিয়ে দিয়ে আসুন, আর হুডটা ফেলে দিন। আমার বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে ভালো লাগছে। রিকশাওয়ালা রিকশা থামালো। সে অসম্ভব বিরক্তি নিয়ে তাকাচ্ছে। মিসির আলি লক্ষ্য করেছেন, রিকশাওয়ালাদের মধ্যে এই একটা ব্যাপার আছে, তারা যেখান থেকে যাত্রা শুরু করেছে কখনো সেখানে যেতে চায় না। হয়তো কোনো এক কুসংস্কার তাদের মধ্যেও আছে। যেখান থেকে যাত্রা শুরু সেখানে ফিরে আসা যাবে না। ফিরে এলে চক্র সম্পূর্ণ হয়। মানুষ কখনো চক্র সম্পূর্ণ করতে চায় না, সে চক্র ভাঙতে চায়। কিন্তু প্রকৃতি নামক অচেনা একটা কিছু বারবার মানুষের চক্র সম্পূর্ণ করে দেয়। কেন করে? তুমুল বর্ষণ হচ্ছে। মিসির আলি ভিজছেন। ভালো লাগছে, তার খুব ভালো লাগছে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।